This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা সন্ধ্যার সুপার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে আমি মধুকল্পিতা, আমার সঙ্গে রয়েছে শুভজিৎ এবং শর্মিষ্ঠা। আর শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, আগামীকাল থেকে রাজ্যে কার্যকর হচ্ছে গুন্ডা দমন আইন, অর্থাৎ শেষ হবে গুন্ডামি, তোলাবাজি। বক্তব্য রাজ্য সরকারের। প্রতিবাদ আন্দোলনের নামে হিংসা, দাঙ্গা বা সরকারি বেসরকারি সম্পত্তি নষ্ট করলে অভিযুক্তের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত বা নিলাম করে ক্ষতিপূরণ আদায় করার বিধান নতুন আইনে। একবার শোনাই আপনাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলেছিলেন, শুনুন। গুন্ডা দমন অ্যাক্ট আর প্রিভেন্টিং অ্যারেস্ট যে বিল পাস হয়েছিল, মহামান্য রাজ্যপাল অনুমোদন দিয়ে দিয়েছে। সোমবার থেকে এই বিল কার্যকর হয়ে যাবে পশ্চিমবঙ্গে, এই আইন। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলেছিলেন, তার বক্তব্য আপনাদের শোনালাম। এই বিষয় নিয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক। তন্ময়, অনেকক্ষণ ধরে বিষয়টা নিয়ে আলোচনা চলছে। এক্ষেত্রে একটা দিনের কথা, মানে একটা রাতের কথা মনে পড়ছে। আরজি করে সেখানে আমরা দেখেছিলাম একেবারে ভ্যান্ডালিজম চলেছিল, কিভাবে মানে কয়েক ঘন্টার মধ্যে পুরো ভাঙচুর করা হয়েছিল সরকারি হাসপাতাল। এই ছবিগুলো এবারে আর রাজ্যবাসী দেখতে পাবে না, অন্তত সেই পথেই এগোচ্ছে তো রাজ্য। পরপর তুমি দেখো, আরজি করতো একদম রিসেন্ট ঘটনা, যেখানে এমার্জেন্সিতে গিয়ে সেখানে রোগীরা ছিলেন, তারা ছুটে পালাচ্ছেন, তাদের বাড়ির লোক নিয়ে চলে যাচ্ছে। সম্পূর্ণরূপে সরকারি সম্পত্তি ভাঙচুর, এবং সরকারি সম্পত্তি মানে এমার্জেন্সি যেখানে আইসিইউ রয়েছে, সমস্ত তছনছ করে দেওয়া হয়েছিল প্রতিবাদের নাম করে। একদল দুষ্কৃতী ঢুকে এই কাজ করেছিল। দুই, তুমি যদি দেখো এনআরসির সময় একেবারে নদিয়া এবং মুর্শিদাবাদের একাধিক স্টেশনে আগুন লাগানো হয়েছিল, ট্রেন পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হয়েছিল, রেল লাইন উপড়ে ফেলা হয়েছিল। 3 নম্বর, তুমি যদি দেখো যে এনআরসি নিয়ে যখন মুর্শিদাবাদে রাস্তা অবরোধ করে সেখানে বাস পুড়িয়ে দেওয়া, লরি পুড়িয়ে দেওয়া, ট্রাক পুড়িয়ে দেওয়া, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আক্রমণ করা, রেল লাইন উপড়ে ফেলা, এই ঘটনা ঘটেছিল। পাশাপাশি তুমি যদি দেখো আরও অন্যান্য ঘটনা, সেই জায়গাতে দাঁড়িয়ে আন্দোলনের নামে সরকারি সম্পত্তি নষ্ট কিংবা বিডিও অফিস পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা, এইগুলো কিন্তু একেবারেই কন্ট্রোলে আনা, অর্থাৎ যাতে একটি ঘটনাও না ঘটে তার জন্যই এই গুন্ডা দমন আইন মানে আগামীকাল থেকে লাগু হচ্ছে। কারণ এখানে এই ধরনের কাজ যারা করবে তাদেরকে গ্রেপ্তার করে তাদের সম্পত্তি ক্রোক করে সরকার বা বেসরকারি ক্ষেত্রেও যদি হয় তার ক্ষতিপূরণ দেওয়া হবে। অর্থাৎ আমি যদি আন্দোলনের নাম করে সব করে থাকি, তাহলে আমার সম্পত্তি ক্রোক করে সরকার এই ক্ষতিপূরণ ব্যবস্থা করবে। ফলে এখানেই শেষ নয়, এর বাইরে যদি মনে করা হয় যে সমাজের পক্ষে ক্ষতিকর কোনো ব্যক্তি, তাকে কিন্তু আটক করে পুলিশ 12 মাস আটকে রাখতে পারে, কোর্টে না তোলা, অর্থাৎ সে বিচার ব্যবস্থার সুযোগ পাবে না, তাকে কিন্তু আটকে রাখতে পারে পুলিশ। এরকম নানান ধারা রয়েছে, যদিও দুটো একটি ধারা নিয়ে বিতর্ক রয়েছে। তবে সরকারের লক্ষ্য তোলাবাজি বন্ধ করা, দাদাগিরি বন্ধ করা, গুন্ডাগিরি বন্ধ করা, এবং একের পর এক জায়গাতে রাজনৈতিক নেতারা যে কাজ এর আগের সরকারের সময় করেছে সেই কাজগুলো বন্ধ করে মানুষ যাতে শান্তি শৃঙ্খলার সঙ্গে সুশৃঙ্খলভাবে থাকতে পারে, এবং পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনের মতো চলবে, এমনটাও মুখ্যমন্ত্রী কিন্তু কালকে বারুইপুরে জানিয়ে দিয়েছেন। ফলে আগামীকাল থেকে এই আইন লাগু হচ্ছে। অর্থাৎ গুন্ডা তোলাবাজি, এই গুন্ডা তোলাবাজির সময়টা কিন্তু এবারে শেষ। অন্তত রাজ্যে কাল থেকে কার্যকর হতে চলেছে গুন্ডা দমন আইন। তারপরে এমনটাই বক্তব্য রাজ্য সরকারের, এবং এই বিষয় নিয়ে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি কি বলছেন তার কি প্রতিক্রিয়া শোনাই আপনাদের। দেখুন, এই গুন্ডা দমন আইন যে আইন পাশ হয়েছে বিল থেকে, সেটা পাশ হওয়ার পর আইনে পরিণত হয়েছে, এবং সেই আইনে পুলিশকে অধিকার দেয়া আছে বা এই ধরনের ঘটনা ঘটানোর ক্ষেত্রে যদি পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে এই যারা বা পরিকল্পনা করছেন তাদেরকে পুলিশ আগে থেকেই গ্রেপ্তার করার সুযোগ পাবে। এর ফলে ভালো হবে, এর ফলে সুবিধা হবে, এর ফলে যারা যাবেন তাদের আগেই তাদের যে শায়েস্তা করার ব্যবস্থা পুলিশ করবে। হাঙ্গামা আমরা করতে দেব না। আর এবারে আপনাদের শোনাই এই বিষয় নিয়ে অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন, তাদের বক্তব্য শোনাই আপনাদের। গুন্ডা দমন আইনের বিরোধিতা করেছি আমরা, এই আইনের বিরুদ্ধে আজও করছি। এই আইনের বিরুদ্ধে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবই হয়। এই আইন অনৈতিক, এটা দমনমূলক আইন। এই আইন পশ্চিমবঙ্গে চালু না হওয়া উচিত। এই আইন মানুষের অধিকার কেড়ে নেওয়ার আইন। যারা অপরাধী তাদের শাস্তি হোক, তা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এই বিল যদি মিসইউজ হয়, বিশেষ করে
গত শতাব্দীর 30-এর দশকের যে ফ্যাসিস্ট মডেল জার্মানি ইটালির, নিরপরাধ লোক যদি এই বিলের দ্বারা ইমপ্লিকেটেড হয়ে যায়, এই বিল যদি রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে ব্যবহার হয়, এটা গণতন্ত্রের জন্য কখনো কাম্য নয়। বিলের প্রধান যে কন্টেন্ট, সমস্যা নেই, কিন্তু এই যে সুইপিং পাওয়ার্স ইংরাজিতে যাকে বলে দিয়ে দেওয়া, সুইপিং পাওয়ার্স যদি চলে যায় এবং যদি আপনার ন্যূনতম বেসিক ফান্ডামেন্টাল রাইটগুলো আক্রান্ত হয়, আমি এখন একা বলছি না, কিন্তু এটা ঠিক আমাদের অলরেডি একটা চর্চা হয়েছে, বাকিরা মিলে সেই ফাইনালাইজ করব যে গুন্ডা দমন বিলের বিরুদ্ধে আমাদের 21শে জুলাইটা হয়ে গেলেই আমাদের জেলা কমিটিগুলো উইল হিট দ্য রোডস। আর এই আইন লাগু হওয়ার আগে আইনজীবীদের একাংশ কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, এই গুন্ডা দমন বিল সেটাকে স্বাগত জানাচ্ছি এই একটাই কারণে, কারণ কোনো স্ট্রিক্টার অ্যাপ্রিহেন্সিভ ল আগে ছিল না। অ্যাপ্রিহেন্সিভ ল বলতে যাকে বলে হচ্ছে যে আমরা প্রিভেন্টিভ মেজার্স। দেখবেন সব জায়গাতে পুলিশ পৌঁছতো আলটিমেটলি হয়ে যাওয়ার পরে, কোনো কিছু ঘটে যাওয়ার পরে। তো এই প্রথম আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা প্রিভেন্টিভ মেজার্স নেওয়া হচ্ছে। যারা প্রকৃত অপরাধী বলে চিহ্নিত, যারা প্রকৃত অভিযুক্ত বলে চিহ্নিত, তাদেরকে রেস্ট্রিকটিভ অ্যাকশনস একটা তৈরি করার প্রয়াস এটা। তো সেটাকে স্বাগত জানাতেই হবে, কারণ সেটাতে আমার মনে হয় সমাজে আরও খোলামেলা, আরও মুক্তভাবে একটা মানুষ জীবনযাপন করতে পারবেন এবং নির্ভয়ে জীবনযাপন করতে পারবেন। তো অবশ্যই বিলকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস যে বিল 2026 যেটা নতুন গভর্নমেন্ট আনতে চলেছেন, সেটার গুরুত্ব যেটা হচ্ছে, সেখানে বলা হয়েছে যে যারা অ্যান্টি সোশ্যাল বা আর্মস অ্যাক্টে অভিযুক্ত বা এক্সপ্লোসিভ অ্যাক্টে অভিযুক্ত, নার্কোটিক্স বা ইমরাল ট্রাফিকিং অ্যাক্টে বিভিন্ন ধারাতে যারা অভিযুক্ত, তাদের যে অ্যারেস্টের পদ্ধতি, তাদের ডিটেনশন, এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং তার কিভাবে সেটা ইমপ্লিমেন্ট করা হবে এবং অ্যারেস্ট করতে যাওয়া, সেক্ষেত্রেও কিন্তু এখানে কিছু কিছু জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস সেখানে ডিসকাস হয়েছে। এবং এটা ইমপ্লিমেন্ট হলে, যদি এটা আইনে পরিণত হয়, তাহলে সেক্ষেত্রে যারা বিচারাধীন বা যারা ডিটেনশনে থাকবে তাদের অনেক সুবিধা হবে এবং এই যে আইনের ইমপ্লিমেন্টেশনটা সঠিকভাবে হবে, এটা আমার বলে মনে হয়। যে আইন আমাদের দেশে ইতিমধ্যে ছিল সেইগুলো ঠিকমতো প্রয়োগ করলেই গুন্ডাদের দমন করা যেত, কিন্তু যে আইন হতে যাচ্ছে, মানে বিধানসভায় পাস হয়েছে, রাজ্যপাল সই করলে আইন হয়ে গেল, সেখানে অনেক বেশি ক্ষমতা পুলিশকে, প্রশাসনকে দেওয়া হয়েছে। যেমন প্রিভেন্টিভ ডিটেনশন, বিনা বিচারে একজন গুন্ডাকে 1 বছর আটকে রাখতে পারবে। তারপরে ব্যানিশমেন্ট, যে কোনো গুন্ডাকে যদি নির্দিষ্ট পদাধিকারীরা মনে করে, তাহলে 1 বছর পর্যন্ত সময়, যে এই এলাকায়, মানে সেটা কোনো গ্রাম হতে পারে, একটা বুথ থেকে আরম্ভ করে একটা বিধানসভা এলাকা কি ব্লক এলাকা, তারপরে যেটা আছে যে ধরুন সম্পত্তির ক্ষতি করলে, মানে বকেয়া ভূমি রাজস্বের মতো সেটা আদায় করা হবে। দেখুন, আমাদের সংবিধানের যদি আপনি 22 ধারাতে যান, সেখানে কিন্তু এই প্রিভেন্টিভ ডিটেনশনের কথা বলা আছে এবং এই অ্যাডভাইসারি বোর্ডের কথাও বলা আছে। তো অত আইন সিদ্ধ নয় আপনি বলতে পারবেন না। আপনি যেটা বলতে পারেন যে এটার অপব্যবহার হতে পারে, সেটা যে কোনো আইনের অপব্যবহার হতে পারে। জিরো এফআইআর নিয়ে বেশ কিছু থানা তারা এসওপি মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তারা মানছেন না এবং এই অভিযোগ সামনে আসতেই পুলিশ কমিশনার কিন্তু কড়া বার্তা দিয়েছেন। জিরো এফআইআর এর পর মূল এফআইআর করতে দেরি করছে বেশ কিছু থানা, ঢিলেমির কারণে দেরি হচ্ছে বিচার প্রক্রিয়া। জিরো এফআইআর এ দ্রুত পদক্ষেপে কোন কোন নির্দেশ মানতে হবে সেটা একেবারে স্পষ্ট এবং কড়া ভাষায় বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। কি আছে সেই বিজ্ঞপ্তিতে আমি একবার জেনে নেওয়ার চেষ্টা করবো। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুজয়, নির্দেশনামায় কি কি নির্দেশ রয়েছে, পুলিশ কমিশনের তরফ থেকে কি কি নির্দেশ এসেছে এবং অভিযোগই বা কি ছিল?
দেখো, এই জিরো এফআইআর নিয়ে একাধিকবার কলকাতা তথা রাজ্যের বিভিন্ন থানাগুলিকে সতর্ক করা হয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বেশ কিছু ক্ষেত্রে ঢিলেমি থেকে যাচ্ছে। তাই পুলিশ কমিশনার আজকের ডেটে একটা অর্ডার বা আদেশ জারি করেছেন, যেখানে স্পষ্টত বলা হচ্ছে যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মানতে হবে, এবং কি কি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সেটাও নির্দিষ্ট করে উল্লেখ করা হচ্ছে। যে থানায় জিরো এফআইআর করা হবে, অর্থাৎ ধরো কোনো এক থানা এলাকায় কোনো একটা ঘটনা ঘটলো, কিন্তু যিনি সেই অপরাধের শিকার হলেন তার বাড়ি হয়তো অন্য কোনো একটা থানা এলাকায়, তিনি যেখানে থাকবেন সেই সব এলাকাতেই তৎক্ষণাৎ তিনি জিরো এফআইআর করতে পারবেন। পুলিশের দায়িত্ব বা সেই থানার ওসির দায়িত্ব যে এলাকায় অপরাধটি ঘটেছে সেটা দ্রুত জানানো সেই থানার ওসিকে, এবং অভিযোগকারী যিনি তাকে সংশ্লিষ্ট থানা ওসির নাম্বার দিতে হবে, এবং তদন্তের কি অগ্রগতি হয়েছে সেটা দিতে হবে, এবং যদি সেটা নারী নিগ্রহের মতো ঘটনা হয় তাহলে সংশ্লিষ্ট থানা ওসিকে তৎক্ষণাৎ ডিভিশনাল ডিসিকে জানাতে হবে। অর্থাৎ জিরো এফআইআর এর ক্ষেত্রে কোনোভাবে কোনো পুলিশ বা কোনো থানা অভিযোগ নেব না বা অন্য থানায় গিয়ে করতে হবে বা তাদের থানা এলাকার মধ্যে নয় এমনটা বলতে পারবে না। সেই বিষয়টি আরো একবার পুলিশ কমিশনার সতর্ক করেছেন। তার কারণ বেশ কিছু ক্ষেত্রে এরকম অভিযোগ কানে এসেছে, সেই কারণেই আরো একবার সতর্ক করে প্রত্যেক থানাকে এই নির্দেশিকা জারি করা। ধন্যবাদ সুজয়। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ বাবু, এই পদক্ষেপ, যে অভিযোগ দিনের পর দিন আসছিল, এবং খুব ইম্পর্টেন্ট বিষয় হলো যে এই অভিযোগের কারণে মানে জিরো এফআইআর এর ক্ষেত্রে এসওপি মানা হচ্ছিল না বলেই হয়তো বেশ কিছু বিচার প্রক্রিয়া ডিলেড হয়ে যাচ্ছিল। এই পদক্ষেপ, এই কড়া নির্দেশনামা পুলিশ কমিশনারের, আপনি কিভাবে দেখছেন? আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, আমরা যখন সিনিয়র অফিসার ছিলাম, জুনিয়র অফিসার ছিলাম, তখনও একই ব্যাপার ছিল। মানুষকে কষ্ট দেওয়া যাবে না বা ঘোরানো যাবে না। যে কোনো মানুষ তার একটা যদি কোনো কমপ্লেন নিয়ে আসে, সেই কমপ্লেনটা নিতে হবে, অলওয়েজ নিতে হবে, এবং সেই কমপ্লেনটা গ্রাহ্য এফআইআর। দেখুন, একজন পুলিশ অফিসার পুলিশ ট্রেনিং কলেজ থেকে তাকে ট্রেনিং দেওয়া হয় এই জন্য যে সাধারণভাবে ভারতবাসী অনেকেই আইন বোঝে না, সাধারণ লোক বুঝতে পারে না এটা কোন সেকশনে লিখবো, কিভাবে লিখবো। তাদেরকে সেই জন্যই 1 বছরের 2 বছরের ট্রেনিং দেওয়া হয়, যে তারা যেন ভারতবাসীকে সাহায্য করতে পারে, সাধারণ জনগণকে সাহায্য করতে পারে। এই জন্যই তাদের এই ট্রেনিং। সুতরাং আগেও এই জিরো এফআইআর এর ব্যাপারটা ছিল, কিন্তু মাঝখানে হলো কি, তারা এই ধরুন একজন মহিলা বললো যে আমাকে এইভাবে তুলেছে, গড়িয়াহাট থেকে তুলেছে, নিয়ে গিয়ে দেখা গেল হয়তো তখন হয়তো তা বলছে আপনি কসবায় চলে যান, বসে থাকুন, লিখছে না। এই যে ঘটনাগুলো ব্যাপারটা ছিল, এই থেকে তখন মুক্তি পাওয়া যাচ্ছিল না। আমরা প্রথম থেকে বলছিলাম, আমরা সিনিয়র অফিসার প্রথমেই বলছিলাম, যেখানে প্রথম গিয়ে যাই বলুক না কেন তার বক্তব্যটা লিখতে হবে, তার বক্তব্যটা ইন অ্যাকর্ডিংস উইথ দ্য ল সেকশন অফ লিখতে হবে, দরকার মতন তাকে ট্রান্সফার করে দেওয়া হবে কেস সেকশন অফ ল দিয়ে। এটা আমরা আমাদের সময় করেছি এই কাজগুলো। অভিন্ন দেওয়ানি বিধি বিল আনার আগে কমিটি গঠন করেছে রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়। ইউসিসি নিয়ে সরকার গঠিত কমিটিতে রয়েছেন 9 সদস্য। কমিটিতে রয়েছেন তথাগত রায়, দুষ্মত নারিয়ালা, সংঘমিত্রা ঘোষ। অভিন্ন দেওয়ানি বিধিতে কমিটি গঠনের কথা গতকালই বলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইউসিসি কমিটি ফরমেশন হয়ে গেছে, ক্যাবিনেট ফর্ম করে দিয়েছে, রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে কমিটি হয়েছে, নোটিফিকেশন বা সব হয়ে গেছে। রঞ্জনা দেশাই কমিশন কাজও শুরু করে দিয়েছে। উই আর হোপফুল যে খুব তাড়াতাড়ি ইউনিফর্ম সিভিল কোড আমরা বিধানসভায় আনতে পারব। কেউ কিছু নতুন কোনো কিছু করতে চান, তার জন্য একটা সামাজিক ঐক্যমত্য দরকার। সামাজিক যদি মতপার্থক্য থাকে, সামাজিক রীতিনীতির বদল আনতে গেলে যদি মতপার্থক্য থাকে, তো সেটা তো বাঞ্ছনীয় নয়। একটা ঐক্যমত্য দরকার। বাকিটা আমাদের দল খতিয়ে দেখছেন এবং যা যা পদ্ধতি আছে সেই অনুযায়ী পদক্ষেপ হবে। পরবর্তী পদক্ষেপ আমাদের চেয়ারপারসন যিনি আছেন জাস্টিস রঞ্জনা দেশাই, উনি ঠিক করবেন। স্বাভাবিকভাবে একটা সভা টভা মিটিং টিটিং হবে প্রথমে, তারপরেতে কার্যপ্রণালী ঠিক হবে। সরকারি অনুদানহীন
যে মাদ্রাসাগুলো রয়েছে সেই মাদ্রাসাগুলোতে এবারে নজর রাজ্য সরকারের। মোট 12টি জেলায় সরকারি অনুদানহীন মাদ্রাসায় পরিদর্শনে যাবে সংখ্যালঘু দপ্তরের বিশেষ টিম। 18 সদস্যের কমিটি করে পরিদর্শনের সিদ্ধান্ত। কি পড়ানো হয় মাদ্রাসাগুলিতে দেখবে কমিটি, খতিয়ে দেখা হবে নথিও। 15 জুলাই থেকে শুরু হচ্ছে পরিদর্শন। 21 জুলাইয়ের মধ্যে সংখ্যালঘু দপ্তরে রিপোর্ট জমা দেবে কমিটি। সেই রিপোর্টের ভিত্তিতে পদক্ষেপ করবে রাজ্য সরকার। এবং আমরা অনেক জায়গায় দেখেছি খারিজি মাদ্রাসা যেগুলো, সেখানে আজকে টেররিস্টদের আশ্রয় দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে সাদ আলী বলে এক টেররিস্ট 3 বার ভোট দিয়েছে এবং সে টেররিস্ট, তাকে ওখান থেকে ধরা হয়েছিল। এখানে আমরা দেখেছি বিগত দিনে যে এই মাদ্রাসাতে, খারিজি মাদ্রাসায় অ্যান্টি ইন্ডিয়া পড়াশুনো করানো হচ্ছে, শেখানো হচ্ছে, ব্রেন ওয়াশ করা হচ্ছে। আমরা চাই না, আমরা চাই আমাদের ছেলেমেয়েরা যারা মুসলমান, যারা এই খারিজি মাদ্রাসায় যাচ্ছে, কি পড়াশুনো করছে, তারা আমরা তাদেরকে মেন স্ট্রিমে আনতে চাই। মমতা ব্যানার্জি বলেছিলেন 10,000 মাদ্রাসাকে উনি অনুমোদন দেবেন, সেটা উনি বলেছিলেন ভোটের জন্য, সবাই বুঝে গেছে। মাদ্রাসা ভারতবর্ষে সব জায়গাতেই, পশ্চিমবাংলাতেও স্বাধীনতার আগে থেকে আছে, সেইটাকে বন্ধ করে দিতে হবে এরকম কোনো মনোভাব দেশের সরকারও নেয়নি, কোনো রাজ্যের সরকার, এ রাজ্যে অন্য যারা সরকারে ছিলেন তারা কেউ কখনো নেননি। ফলে আমরা হঠাৎ খামোখা বন্ধ করতে যাব কেন? অত্যন্ত সঠিক পদক্ষেপ বলে আমার মনে হয়, কারণ আজকে তো অনেক দিন হয়ে গেছে, ছেড়ে দিন। বুদ্ধদেব ভট্টাচার্য যখন হোম মিনিস্টারের দায়িত্বে ছিলেন সেই সময় তিনি বলেছিলেন যে সীমান্তবর্তী খারিজি মাদ্রাসা অর্থাৎ আনরিকগনাইজ মাদ্রাসা যাদেরকে বলা হয়, সেগুলি সন্ত্রাসের আতুরঘর। যদিও পরবর্তীকালে তাকে রাজনৈতিক প্রেসারে অর্থাৎ তার দলের চাপে ইউটার্ন নিতে হয়েছিল, কিন্তু তখন তিনি কিন্তু এটা তো আর স্বপ্নাদেশ পেয়ে বলেননি। একজন মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বসে থাকা ব্যক্তি এটা বলেছিলেন এই জন্য কারণ তার কাছে আইবি, সে কেন্দ্রীয় হোক বা রাজ্য হোক, পুলিশ প্রশাসনের ইনপুট ছিল বা ইনফরমেশন ছিল। তখন যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে আজকে এতদিন পরে কি হয়েছে? এতদিন তো ওই সরকারি বা ওই মানসিকতার সরকারগুলোই কাজ করেছে, যারা ভোট ব্যাংকের পলিটিক্সের জন্য সত্যিকে সত্যি বলবো না, কুমিরকে কুমির বলবো না, দূরে দূরে থাকবো, এই মানসিকতা নিয়ে কাজ করতো। একজন মুখ্যমন্ত্রী যখন কথাবার্তা বলেন, খোঁজ খবর নিয়ে চিন্তা ভাবনা করেই বলেন, কিন্তু তার পার্টি তাকে সত্য বলতে দেয়নি। জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করার যোজনা হয়েছিল, তার পার্টি ওনাকে হতে দেয়নি। এটা সিপিএম এর অন্তর্বিরোধের কারণ। কিন্তু পশ্চিমবাংলার সুরক্ষা, পশ্চিমবাংলায় শান্তির ব্যাপারে যেটা হওয়া উচিত, যে উগ্রপন্থা টেররিজম, সেটা বন্ধ হওয়ার দরকার। আমাদের সরকার এই ব্যাপারে জিরো টলারেন্স, কোনো রকম ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি হতে দেবে না। অনুপ্রবেশকারী ভারতে তিনি ঢুকেছেন, ভারতে ঢুকে তিনি অন্য কাউকে বাবা মা সাজিয়েছেন এবং সেটা করে ভোটার, পাসপোর্ট ইত্যাদি বানিয়ে ফেলেছেন। এবং এই গোটা বিষয়টা তিনি ঘটিয়েছেন তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দল যখন পশ্চিমবঙ্গের মুখে 15 বছর ধরে ক্ষমতায় ছিল সেই সময়। ফলে বুঝতেই পারছেন যে মদত কত রকমভাবে না পেলে এই ঘটনা সম্ভব নয়। ভারতীয় পাসপোর্ট বাগিয়ে বিদেশে কর্মরত এই অনুপ্রবেশকারী তৃণমূলের মদতেই নথি জোগাড় বাংলাদেশের, এমনটা বিজেপি দাবি করেছে। বেনিয়মের অভিযোগ উত্তর 24 পরগনার বাগদার রণঘাট পঞ্চায়েতে এবং অসত্য অভিযোগ বলে সাফাই তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামীর। এইগুলো আমরা জানতে পেরেছি যে এখানে যে প্রধান আছে বর্তমানে, এই প্রধান এই কাজ যে কোনো কারণে পয়সা খেয়ে কি যেভাবে ওর ক্ষমতার জোরে দেখাইয়ে, পার্টির ক্ষমতা দেখাইয়ে এই কাজগুলো করেছে। এই যে ভোটার কার্ডগুলো করে দিয়েছে, রেশন কার্ড করে দিয়েছে, পাসপোর্ট করে দিয়েছে, পাসপোর্ট করে এই দেশেতে পাসপোর্ট করে আবার এই দেশের লোকগুলো আবার বিদেশে পাঠিয়ে দিয়েছে। আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে গ্রাম পঞ্চায়েতে যখন আমি প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করি, তার আগের থেকে তাদের ভোটার তালিকায় নাম ছিল, অর্থাৎ তাদের নাম তুলে দেওয়ার কোনো ব্যাপার নেই। আর দ্বিতীয়ত হচ্ছে তারা বাইরে কাজ করে, কী কাজ করে, কীভাবে কী কাজে গেছে সেটা আমার পক্ষে জানা অসম্ভব। না, পুলিশের মতো তদন্ত করুক, তদন্তের জন্য সব রকমভাবে সহযোগিতা করার জন্য আমি প্রস্তুত আছি। এখানে কি আপনার বাবার বাড়ি? হ্যাঁ। বলছে যে আপনার যে স্বামীর নাম দেখানো হয়েছে কামাল মণ্ডলের ভোটার কার্ডে, হ্যাঁ, উনি বাংলাদেশি বলছে, এটা কি ঠিক? এখন বাংলাদেশি কারণে আমার বাপ বিয়ে দিল, তো গরিব ছিলাম, এখন সে এইখানে থাকি। মানে আপনাদের ভোটার কার্ডটার সব আছে? হ্যাঁ।
এবার পূর্ব মেদিনীপুর থেকে বিজেপির ভোট শতাংশের টার্গেট বললেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন ভবিষ্যতে 70% বেশি ভোট পাবে বিজেপি, সেই দায়িত্ব তাঁর। দলের মধ্যে সমন্বয় বাড়ানোর কথা বলেছেন। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার বৈঠক আজকে, সেখানেই এই বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি, আমরা কথা বলবো এই বিষয় নিয়ে। কনিষ্ক, কেন এই টার্গেটটা এই 70% বেশি তিনি এটা বাঁধলেন? দ্বিতীয়ত তিনি বলছেন সমন্বয় বাড়াতে হবে, তাহলে কি আসলে সংগঠনের রোগ কোথায় সেটা ধরতে পারেন? দেখো, মূলত যে সমস্যাটা হয়েছে 4 তারিখের ভোটে, নির্বাচনের পরে বিপুল ভোটে যেভাবে সারা রাজ্য জুড়ে গেরুয়া ঝড় হয়েছে, ফলে সেই জায়গা থেকে বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা দুপুর 12টার পরে, মানে 4 তারিখ দুপুর 12টার পরে অনেকেই অতি উৎসাহী হয়ে বিজেপি হয়ে গেছেন। মানে বিভিন্ন জায়গাতে এই সমন্বয়ের অভাবে তারাই কিন্তু বিভিন্ন জায়গায় গন্ডগোল করছেন এবং প্রকৃতভাবে যারা প্রকৃত বিজেপি করেছে, যারা দীর্ঘদিন ধরে লড়াই করেছে, প্রাক্তন শাসকের কাছ থেকে মিথ্যে মামলায় জর্জরিত হয়েছে, ফলে সেই সব জায়গা থেকে তারা কিন্তু কোথাও না কোথাও পিছিয়ে যাচ্ছেন। ফলে সেই জায়গা থেকে জনপ্রতিনিধিদেরকে ঐক্যবদ্ধভাবে তাদের জনমত গড়ে নিয়ে রীতিমতো তাদেরকে সেই জায়গায় সমন্বয় তৈরি করতে হবে, যাতে যারা প্রকৃত বিজেপি করেছে বা যারা দীর্ঘদিন ধরে বিজেপির হয়ে ঝান্ডা ধরে লড়াই করেছে, মিথ্যা মামলা কেস খেয়েছে, দিনের পর দিন কোর্টে ছুটেছে, ফলে সেই জায়গাগুলো তারা যেন বঞ্চিত না হয়। তার পাশাপাশি কিন্তু সরকারি যে উন্নয়ন কর্মসূচি, সেই উন্নয়ন কর্মসূচিগুলোতে রীতিমতো জনপ্রতিনিধি ত্রিস্তরীয় পঞ্চায়েত থেকে বিধায়ক, সংসদ প্রত্যেকেই কিন্তু গুরুদায়িত্ব নিয়ে এই পূর্ব মেদিনীপুর জেলা থেকে উন্নয়নের মুখী করতে হবে। তার পাশাপাশি কিন্তু ভোট পার্সেন্টেজের যে টার্গেট দেওয়া হয়েছে, প্রাক্তন শাসক তিনি জানো এখনো বিভিন্ন জায়গাতে স্কুল নির্বাচন থেকে কোঅপারেটিভ নির্বাচন, প্রত্যেকটা জায়গাতে কিন্তু শাসকের যারা অনুগামী রয়েছেন তারা কিন্তু প্রাক্তন শাসক অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যারা কমিটি, তারা সেই কমিটিগুলো কিন্তু রয়েছে। তাহলে সেই জায়গাতে কোথাও না কোথাও বিজেপি অতি উৎসাহী হয়ে দখলদারি রাজনীতি থেকে বিরত থাকার কথা বলা হয়েছে এবং যারা চায় কিন্তু মুখ্যমন্ত্রী তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে অংশীদারিত্ব রাজনীতি করুন, কিন্তু কোনোভাবেই কেন যে এখানে দখলদারি রাজনীতি করবেন না, মানুষের কাছে যান, মানুষের কাছে প্রকৃত অসুবিধার কথা সমস্ত বিষয়টা বলুন। এবং সব থেকে বড় বিষয় যেটা বলা হয়েছে যে প্রত্যেকটা মানুষের যে চাওয়া পাওয়ার যে কথা, অর্থাৎ সংকল্পপত্রে যে কথাগুলো বলা হয়েছে, ধীরে ধীরে সরকার মাত্র 2 মাস বয়স তার কিন্তু বহু শতাংশে তারা পূর্ণ করতে পেরেছে এবং এখনো কিন্তু সরকারি সিস্টেমের মধ্যে বহু ক্ষেত্রে তৃণমূলের অনুগামীরা, তৃণমূলের লোকজন তারা কিন্তু ঢুকে রয়েছে। ফলে সেই জায়গাতে একদম রাজনীতি মুক্ত প্রশাসন যে চালানোর যে গতিবিধি, সেই গতিবিধির দিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে এবং লোকাল বডিগুলো নির্বাচনের ক্ষেত্রে সেই লোকাল বডিতে কোনো রাজনৈতিক নেতৃত্বদের বা রিক্রুটমেন্ট নিয়োগের ক্ষেত্রেও কোনো রাজনৈতিক নেতৃত্বদের এই কমিটিতে রাখা হবে না, সরকারি আইএস আইপিএস রাই কিন্তু তারা থাকবেন বলে এমনটাই কিন্তু এই বৈঠক থেকে বার্তা দিয়েছেন। তার পাশাপাশি কিন্তু আরো বেশ কিছু উল্লেখযোগ্য পয়েন্ট করেছেন। সেক্ষেত্রে বলা হয়েছে যারা বিগত দিনে বিজেপির সঙ্গে বার্গেনিং করেছিল সেই সব নেতৃত্বদেরকে কিন্তু কোথাও না কোথাও ডিটাচ করা হচ্ছে বা তাদেরকে। ধন্যবাদ।